সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান, আর আজকে আমাদের সঙ্গে আছেন জুলফিকার মাহমুদ মিন্টু, ফুটবল কোচ এবং বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি জুলফিকার মাহমুদ মিন্টু। জুলফিকার মাহমুদ মিন্টুর সঙ্গে কথা হবে ফুটবল নিয়ে। বুঝতে পারছেন রাতে দিনে ভোরে সব জায়গাতেই ফুটবল কিন্তু এই মুহূর্তে বিশ্ব জুড়ে চলছে এবং সেই সব বিষয় নিয়ে কথা বলবো। ফুটবলের প্রাধান্যই কিন্তু আজকে বেশি সব খবরে, এবং বিশেষ করে বাংলাদেশের ম্যাচ, সেই বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব বেশি। ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ নিয়েও কিছুটা কথা বলার চেষ্টা করব। হামজার আক্ষেপ এবং হামজার শক্তিতে কতটা বদলে গিয়েছিল বাংলাদেশ, কিংবা হামজার আক্ষেপ কতটা হতে পারে যে সতীর্থদের গোল মিসের কারণে ভারতের বিপক্ষে জিততে পারলো না বাংলাদেশ, পূর্ণ পয়েন্ট পেতে পারলো না, সেই বিষয়ে কথা বলবো। আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আমরা জুলফিকার মাহমুদ মিন্টুর কাছে জানতে চাই প্রথমেই যে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই যে আসলে কালকের ম্যাচে বাংলাদেশকে 10-এ কত দিতে চান আপনি? না, আমি আসলে এইভাবে মানে 10-এ কত দিব সেটা বলবো না। ঠিক আমি যে আমার কথাটা হচ্ছে যে আমি যদি আমাদের প্রেসিডেন্টের ইন্টারভিউটা দেখি যে উনি হ্যাপি, কারণ ডেফিনেটলি এ ম্যাচে আপনি 3 পয়েন্ট হারানো হচ্ছে 1 পয়েন্ট নিয়ে আসা পারাটাও খুব কৃতিত্বের ব্যাপার। অ্যাট দ্য সেম টাইম আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে আমার অনেস্ট অ্যান্ড হাম্বেল ওপিনিয়ন, যে আমার দেখা গত 25-30 বছরের মধ্যে এত নাজুক অবস্থায় আমি ভারত দলকে কখনো দেখিনি। এবং তারা যে মানে কিছুটা শেখেছিল, আপনি প্রথম থেকেই খেলার একদম কিক অফ থেকে শুরু করেই কিন্তু তাদের শেকিনেসটা প্রকাশ পাচ্ছিল। এবং সে কারণেই কিন্তু গোলকিপারের কিছু ভুলের কারণে আমরা কিন্তু অলমোস্ট 12-13 মিনিটের মধ্যে 2টো চান্স পেয়েছিলাম, একটা জনি এবং একটা হচ্ছে হৃদয়, সিম্পলি গোলকিপারের বোকামির কারণে। সো এই অপরচুনিটিগুলো যখন আমাদের এসেছিল তখন অ্যাকচুয়ালি আমাদের এগুলো কনভার্ট করা উচিত ছিল। এবং আমি এখানে বলবো যে মানে খেলোয়াড়দের ডিসিশন মেকিং এবং হচ্ছে চয়েস অফ টেকনিক সিলেকশন, কোন টেকনিকটা তাকে সিলেক্ট করা উচিত ছিল। আমরা যেমন বলি না যে স্কিল প্লেয়ার, একটা হচ্ছে যে স্কিল প্লেয়ারের ডেফিনেশনটা কী, আসলে সংজ্ঞাটা কী, যে অ্যাবিলিটি টু বি ইন দ্য রাইট প্লেস অ্যাট দ্য রাইট টাইম অ্যান্ড টু বি এবল টু সিলেক্ট অ্যান্ড ইউজ কারেক্ট টেকনিক অন ডিমান্ড। তাহলে স্কিল একটা প্লেয়ারকে ইনভলভ করে ডিসিশন মেকিং করার ক্ষেত্রে। সো ওইখানে জনি যে বলটা পেয়েছিল একটু ন্যারো অ্যাঙ্গেল, তাহলে ওখানে অ্যাকচুয়ালি কী করা উচিত ছিল তার, ওই বলটা সে কিন্তু রাইট ফুটেই ইনসুইঙ্গার মারার চেষ্টা করেছিল। এটা যদি ইনসুইঙ্গার না মেরে সে আউটসুইং মারতে পারতো তাহলে একটা অপরচুনিটি ছিল গোল করার। আউটসুইং হলে বলটা আউটসুইং করে ভিতরে ঢুকতো নেটে, অথবা ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য পেনাল্টি বক্সে সাপোর্টিং প্লেয়ারও কিন্তু তার ছিল, ওখানেও কিন্তু খেলতে পারতো। এটা হচ্ছে যে তার মানে সিলেকশন অফ চয়েস, রং সিলেকশন। সেকেন্ড থিংস হচ্ছে যে হৃদয় গোলকিপার একটা লম্বা কিক করতে চেয়েছিল, কিন্তু সেটা একটা আমাদের প্লেয়ার সম্ভবত শাকিল আহাদ তপু, তার গায়ে লেগে ডেভিয়েটেড হয়ে অ্যাকচুয়ালি সেই বলটা হৃদয়ের কাছে যায় এবং অনেক স্পেস কিন্তু সেখানে ছিল। সো আর্লি ইউ হ্যাভ টু ফিনিশ দ্যাট বল। সো এই যে আপনার ডিসিশন মেকিং, ইভেনচুয়ালি টেকনিক্যাল এরর, এগুলির কারণে অ্যাকচুয়ালি গোলগুলো কনভার্ট করাও সম্ভব হয়নি। ইভেনচুয়ালি 17 মিনিটে আমি যদি বলি মোরসালিনের ফ্ল্যাঙ্ক থেকে একটা লেফট ফুটেড ইনসুইঙ্গার ক্রস ছিল একদম 6 ইয়ার্স বক্সের মধ্যে, এবং সেখানে ছিল ইমন, শাহরিয়ার ইমন। সো ওই যে বলের ট্র্যাজেক্টরি, গতিপথটা আপনাকে আইডেন্টিফাই অথবা রিকগনাইজ করা, এবং সেটার সঙ্গে আপনাকে কোন টেকনিকটা আপনি ইউজ করবেন, আপনি মাথার কোন জায়গাটা ইউজ করবেন। ও অ্যাকচুয়ালি করতে চেয়েছিল, গ্লান্স করতে চেয়েছিল বলটাকে। ইটস ভেরি ডিফিকাল্ট, কারণ ও এমনি বলটা কিন্তু ইনসুইং হয়ে ভিতরের দিকে যাচ্ছে, তার সঙ্গে যদি আপনি গ্লান্স করতে চান এটা কখনোই পারফেক্ট কন্ট্যাক্টটা হবে না। সো এই যে ডিফারেন্স, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের উন্নতি করার অনেক সুযোগ রয়েছে। আর যেটা আপনি বললেন 10-এ কত দিব, আমি টু বি অনেস্টলি এটা বলবো যে ইন্ডিয়া টিম কিন্তু গতকালকের ম্যাচে অ্যাকচুয়ালি তেমন কোনো ক্লিয়ার কাট অপরচুনিটি আমাদের এগেনস্টে তৈরি করতেই পারেনি। এর একটা মূল কারণটা ছিল অ্যাকচুয়ালি কালকে আমরা ব্যাকফোর নিয়ে খেলেছি এবং তার উপরে হামজা এবং হৃদয় ছিল, একটা ডাবল পিভট ছিল সেখানে। এবং টু বি অনেস্টলি আমি বলবো যে অনেক দিন পর বাংলাদেশ একটা ট্রু লিডার বলতে আমরা যা বুঝি, লিডার প্লেয়ার মাঠের ভিতরে, এই ধরনের একটা লিডার প্লেয়ার কিন্তু আসলে বাংলাদেশ পেয়েছে। আপনারা যদি খেলাটাকে আমরা একটু মেমোরাইজ করি তাহলে দেখবো যে হামজা মানে ডিকটেট করছিল খেলোয়াড়দেরকে, ডিরেকশন দিচ্ছিল, গাইড করছিল, এবং আবার অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু মাঠে শো করছিল, ডেলিভার করছিল সে নিজে। সো যখন এই ধরনের একটা প্রিমিয়ার লিগ খেলা এক্সপিরিয়েন্স প্লেয়ার যখন আপনার মাঠে নিজে পারফর্ম করবে তাহলে তার সতীর্থ খেলোয়াড়রাও কিন্তু উজ্জীবিত হয় এবং তারাও তাকে রোল মডেল হিসেবে চিন্তা করে যে হি ইজ ডুইং দিস থিংস, তার ডেডিকেশন এইরকম, সো হোয়াই নট, আমরা কেন করব না।
সো এই ধরনের যে একটা ইন্ট্রেন্সিক মোটিভেশন ছিল খেলোয়াড়দের ভিতরে, যার ফলে কিন্তু মানে সুনীল ছেত্রী কিংবা ফারুক চৌধুরী, ইভেন লিস্টন কোলাসও খুব একটা সুবিধা করতে পারেন। এবং অনেক সময় দেখা গিয়েছে যখন ফ্ল্যাঙ্ক থেকে অ্যাটাক করার চেষ্টা করছিল লিস্টন কোলাসো লেফট ফ্ল্যাঙ্ক থেকে, অটোমেটিক্যালি রহমত মিয়া সেখানে যাচ্ছিল এবং ডাবল টিমিং করছিল হামজা ওখানে। এবং টপ ক্লাস লেভেলের একজন খেলোয়াড় ফিজিক্যালি যদি আপনি রেডি থাকেন, প্লাস টেকনিক্যালি এবং ট্যাকটিক্যালি যদি আপনি অ্যাওয়্যার থাকেন, তাহলে কখনো কখনো ফাউল না করেও কীভাবে অ্যাকচুয়ালি বলটাকে ইন্টারসেপ্ট করা যায়, এটাকে আমরা বলি যে ইন্টারসেপশন অর স্টেল দ্য বল, বলটাকে চুরি করা অথবা স্পয়েল দ্য বল। সো অনেক ক্ষেত্রে দেখা গেছে সে এমন ট্যাকেল করেছে, ইট ওয়াজ নট ফাউল, বাট সে বলটাকে ডিস্ট্রয় করেছে অথবা বলটাকে উইন করেছে, অথবা কখনো কখনো বলটাকে অন্য আরেকজনকে পাস করার ক্ষেত্রে সাহায্য করেছে। তো এই যে জিনিসগুলো ওর ইনক্লুশনের কারণেই অ্যাকচুয়ালি আমাদের ডিফেন্সিভ সলিডিটিটা বেশ ভালো ছিল। এবং আমাদের যে দুর্বলতা ছিল অ্যাকচুয়ালি সেট পিস ডিফেন্ডিংয়ে, গতকাল ইন্ডিয়া আসলে তেমন সুবিধা করতে পারেন। সেট পিস ওরকম ওইভাবে পায়নি, ওই ডেঞ্জার জোনে কিংবা ওইভাবে পায়নি। আমরা একটু ফিরবো আপনার কাছে, একজন দর্শকের ফোন নিতে চাই। প্রথমে পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো। হ্যালো, জি আমি শুনতে পাচ্ছি, বলেন। আমি প্রান্ত বলছি চাঁপাইনবাবগঞ্জ থেকে। জি। চাঁপাইনবাবগঞ্জ থেকে। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের বাংলাদেশে যেটা আপনার ডিফেন্সিভ মিডফিল্ড আছে হামজা, তিনি কিন্তু খুব ভালো করেছেন। তার মনে করেন যে ইন্টারসেকশনগুলো যেগুলো আছে তিনি সুন্দরভাবে সেগুলো রোল প্লে করেছেন। তিনি খুব সুন্দর একটা মনে করেন যে ভাইটাল ভূমিকা রেখেছেন। এটা আমার কাছে কোশ্চেন হচ্ছে যে বাংলাদেশে কেভিন ডি ব্রুইনার মতো কবে একটা ভালো অ্যাটাকিং মিডফিল্ডার আসবে? পাশাপাশি আমার একটা কোশ্চেন আছে যে বাংলাদেশ কিন্তু ডিফেন্সিভ ভালো খেলেছে, তার মিডফিল্ড ও স্ট্রং আপ কিন্তু ভালো ছিল, কিন্তু আমার কাছে কোশ্চেন হচ্ছে যে বাংলাদেশে কবে প্রপার স্ট্রাইকার আসবে লেভানডস্কির মতো, হালান্ডের মতো? কারণ যখন কেভিন ডি ব্রুইনার খেলে তখন হালান্ড আর কেভিন ডি ব্রুইনার কিন্তু কম্বিনেশন কিন্তু একটা খুব ভালো থাকে, যার ফলে চান্স ক্রিয়েট করে, পাশাপাশি সুন্দর একটা গোল দেয়। বা অন্যান্য টিমে যেগুলো আছে মানে অ্যাটাকিং মিডফিল্ডার একটা কিন্তু অনেক ভাইটাল একটা ভূমিকা পালন করে, পাশাপাশি যেটা স্ট্রাইকার থাকে তাদের সাথে বোঝাপড়া খুব ভালো হয়। আপনার এখানে বাংলাদেশে আমি দেখলাম পারভেজ ইমন, তারপরে জনি, যেগুলো চান্সগুলো মিস করেছিলেন, তারপর ছোট ছোট চান্সগুলো, সেগুলো যদি তারা কনভার্ট করতে পারতো আশা করি তো বাংলাদেশ 3 পয়েন্ট নিয়ে আসছে, তো ভারতের হোম গ্রাউন্ডে হারাচ্ছে। তো আমার কাছে কোশ্চেন হচ্ছে যে বাংলাদেশে কখন একটা প্রপার নাম্বার 9 আসবে আর কবে একটা মানে সর্বশেষ একটা অ্যাটাকিং মিডফিল্ডিং আসবে, মানে ফিল্ডার আসবে কেভিন ডি ব্রুইনার মতো। ধন্যবাদ আপনাকে। নাম্বার 9 এবং অ্যাটাকিং মিডফিল্ডার। ডিফেন্স নিয়ে এখন একটু চিন্তা কমেছে হামজা আসাদ, আমরা বলছি, কিন্তু আসলে হামজা আসলে খুব বেশি কিন্তু আক্রমণেও যেতে পারেনি, যে কারণে তাকে আসলে নিচে থাকতে হয়েছে। যে কারণে আমি বলছি যে এটা তো আসলে বলে কয়ে আসলে আনা সম্ভব না, অ্যাটাকিং মিডফিল্ডার কিংবা একজন নাম্বার 9, যেটার অভাব আমরা অনেক দিন ধরেই ভুগছি। এটা একটা জিনিস হচ্ছে যে মানে ওনার ইয়েটা আমি বুঝতে পেরেছি, ইমোশনটা অ্যাকচুয়ালি এটা তো ট্রু যে আপনার হচ্ছে যে পজিশন স্পেসিফিক 11টা পজিশনের 11 জন প্লেয়ারের অ্যাট্রিবিউটসগুলো ডিফারেন্ট হয়। যেমন একটা ডিফেন্সিভ মিডফিল্ড, তার 3টা অ্যাট্রিবিউটস থাকতে হয় ডিফেন্সিভ মিডফিল্ডার, যে একটা হচ্ছে যে এরিয়াল ডুয়েল এবং অন গ্রাউন্ড ডুয়েল, 1v1 স্ট্রং ডিফেন্ডিং। ওকে, সেকেন্ড থিংস হচ্ছে যে ভেরি গুড বিল্ড আপ প্লে বাই শর্ট, মিডিয়াম অ্যান্ড লং পাসিং ক্যাপাসিটি, এগুলি তার ভিতরে থাকতে হয়। আর একটা অ্যাটাকিং মিডফিল্ডারের কী হচ্ছে আবার, যে অলওয়েজ হি ইজ অ্যাভেলেবেল ইন পজিশন, যখন তার টিমের পায়ে বল থাকে তাকে অ্যাভেলেবেল থাকতে হয় পজিশনটা নেওয়ার জন্য। সেকেন্ড থিংস হচ্ছে হি ইজ এ লিঙ্ক প্লেয়ার ইন অ্যাটাকিং প্লে, সে অলওয়েজ লিঙ্ক করে খেলাটাকে, এবং হি হ্যাজ দ্যাট টাইপ অফ কোয়ালিটি হু ক্যান রান উইথ দ্য বল টুয়ার্ডস দ্য গোল মাউথ অ্যান্ড হু ক্যান গিভ দ্য ফিট টু দ্য উইঙ্গার অর নাম্বার 9 প্লেয়ার। সো এটা হচ্ছে এক একটা পজিশন স্পেসিফিক প্লেয়ারদের অ্যাট্রিবিউটস এগুলি। আমি দুটা পজিশনের কথা এখানে বললাম, উইঙ্গারের কথা আবার আলাদা হবে, ডিফারেন্ট হবে, কারণ উইঙ্গারদের হবে এফেক্টিভনেস ইন দ্য স্কোরিং জোনস, ইয়েস, কাটব্যাক, ক্রসিং অ্যান্ড ফিনিশিং, এগুলিতে তার মানে মাস্টারপিস হবে সে, এবং সে হচ্ছে ভেরি গুড ক্রসার এবং ওয়েল টাইম ক্রস করবে ওইখানের মধ্যে। এবং সামটাইমস হি মে অফটেন টু হ্যাভ ডোভেটেল উইথ দ্য ফুল ব্যাকস বল, এটাকে আমরা যে তাকে আবার ডিফেন্ডিংয়ের ক্ষেত্রে, যেটা কালকে করেছে অনেক ক্ষেত্রে, যেমন লিস্টন কোলাসো যখন বল পাচ্ছিল ডিফেন্সকে এসে আমাদের উইঙ্গাররা আইদার জনি অর ইমন হেল্প করছিল। সো এগুলি হচ্ছে প্লেয়ার কিন্তু আপনাকে তৈরি করতে হবে, আপনি কিন্তু রেডিমেড তো লেভানডস্কি পাবেন না কিংবা ওই কেভিন ডি ব্রুইনার মতো প্লেয়ার পাবেন না। এগুলি ডেফিনেটলি আপনি দেখেন কেভিন ডি ব্রুইনার গ্রুমিংটা কীভাবে হয়েছে,
ডেফিনেটলি একাডেমি বেস এই সমস্ত প্লেয়ারগুলো, লেভানডস্কি একাডেমি বেস প্রোডাকশন। সো আলটিমেটলি এই একাডেমি আপনার কোথায় হয়? ক্লাবগুলোতে হয়। সো ক্লাবগুলোকে অ্যাকচুয়ালি এভাবে দায়িত্ব নিতে হবে যে প্লেয়ার আমরা তৈরি করবো কিনা। যেহেতু এই ব্যাপারটা নিয়ে অনেক আলোচনা আমাদের এখানে আমরা করি, কিন্তু আসলে এটার কোনো মানে দৃশ্যমান কোনো বাস্তবায়ন আমরা কখনোই দেখি না। তাহলে অটোমেটিক্যালি আমাদেরকে হয়তো এরকম অপেক্ষায় থাকতে হবে যে কবে আবার আমরা হামজার মতো এই ধরনের একজন অ্যাটাকিং মিডফিল্ডার পাবো, কিংবা লেভানডস্কির মতো একজন মানে বংশোদ্ভূত অরিজিন স্ট্রাইকার পাবো। কিন্তু এটা তো ডেফিনেটলি আমাদের একটা প্রক্রিয়া, আমরা ওই প্রক্রিয়াতে আছি যে আমরা এইসব প্লেয়ারদেরকে আনতে চাচ্ছি ডেফিনেটলি আমাদের ন্যাশনাল টিমের স্ট্রেংথ ডেভেলপ করার জন্য। কিন্তু আসলে যে বেসিক স্ট্রাকচার ঘরোয়া ফুটবলের, আমাদের ক্লাবগুলোকে সেই ইনিশিয়েটিভ নিবে কিনা, আর নিলেও সেটা কবে নিবে এবং সেটা আদতেও আমরা দেখতে পাবো কিনা, সেটাই আমার কাছে বিরাট এটা প্রশ্ন। আসলে বললাম, এটা একটা দীর্ঘদিনের আলোচনা। আমরা একটু ম্যাচে থাকতে চাই। কালকের ম্যাচে আমরা বলছিলাম যে দর্শকের যে আক্ষেপ যে বাংলাদেশ পূর্ণ 3 পয়েন্ট নিয়ে আসতে পারলো না, আপনি বলছিলেন যে গত 25-30 বছরে ভারতকে এমন দুর্বল অবস্থায় দেখেননি। বাংলাদেশের সেরা সুযোগ কি এটা ছিল কিনা? ভারতও স্বস্তিতে ছিল কিনা যে আসলে 1 পয়েন্ট তারাও পেয়েছে, এটাও তাদের স্বস্তি কিনা? ভারত ডেফিনেটলি স্বস্তিতে ছিল না, সেটা খেলার প্রথম থেকেই তাদের অ্যাটিটিউড এবং অ্যাপ্রোচিংয়ে বোঝা যাচ্ছিল। কারণ মালদ্বীপের সঙ্গে ভারতের ফ্রেন্ডলি ম্যাচটা যদি দেখি আমরা, সেই ম্যাচটাতে যত কমফোর্টেবলি তারা খেলতে পেরেছিল, গতকালকে কিন্তু আসলে অত কমফোর্টেবলি খেলতে পারেনি। বিকজ আমাদের ব্যাকলাইন এবং মিডফিল্ড লাইন অনেক কম্প্যাক্ট ছিল যখন আমরা বল পজিশনটা লস করেছিলাম, এবং খুব ইজিলি কিন্তু সুনীল ছেত্রী কিংবা ফারুক চৌধুরী কিংবা লিস্টন কোলাসও স্পেস পাচ্ছিল না। স্পেস না পাওয়ার কারণেই কিন্তু, এবং বল হোল্ডারকে অলওয়েজ প্রেস করা হচ্ছিল, কারণ আমরা হাই ব্লক করিনি কিন্তু আমরা মিড ব্লক করেছিলাম। সো এই ক্ষেত্রে দেখা গিয়েছে যে ভারত খুব একটা কমফোর্টেবল ছিল না। কিন্তু এটাও ঠিক যে ভারতীয় দলের শক্তি কিন্তু অনেকাংশে কমেছে, যেটা আমরা আলোচনা করছিলাম গত কয়েকদিন ধরে, যে মানবীর সিংয়ের অনুপস্থিতি, ইভেনচুয়ালি আনোয়ার আলী সেন্ট্রাল ব্যাক এবং ব্র্যান্ডন ফার্নান্দেজ, লালিয়ানজোলা চাংতে, এই কয়েকটা কি প্লেয়ার কিন্তু তাদের অ্যাভেলেবেল ছিল না, এবং যে কারণে সুনীলকেও একটা সময় তাদেরকে ফিরিয়ে আনতে হয়েছে। কিন্তু গতকালকেও সুনীল হি ট্রাইড ইজ বেস্ট। আমি বলবো যে একটা হেড তো ছিল ট্রিমেন্ডাস হেড সুনীলের, কিন্তু ইট ওয়াজ ফ্যান্টাস্টিক ব্লক বাই দি হামজা চৌধুরী। ইয়া সো ভারত খুব একটা কমফোর্টেবল ছিল না। এখন আমাদের হচ্ছে যে আমরা যে অপরচুনিটিগুলো পেয়েছিলাম অ্যাকচুয়ালি, সেগুলি কিন্তু দুটো অপরচুনিটি ছিল একেবারে গিফটেড অপরচুনিটি ফ্রম দ্য গোলকিপার্স। কিন্তু আমরা যেগুলি ক্লিয়ার কাট অপরচুনিটি নিজেরা তৈরি করেছি, একটা হচ্ছে যেটা আমি বললাম যে শাহরিয়ার ইমন হেডটা মিস করেছে এই মোরসালিনের ক্রস থেকে। ইভেন সেকেন্ড হাফে একটা বল রকিব, ইট ওয়াজ ন্যারো অ্যাঙ্গেল, একদম লাস্ট মোমেন্টে ন্যারো অ্যাঙ্গেল, ইট ওয়াজ নট সো ইজি টু কনভার্ট, না। কিন্তু তারপরও আমাদের অ্যাটাকিং পটেন্সি এবং অ্যাটাকিংয়ে আমাদের আরও বেশি, ইট ইজ ভেরি ইজি টু কোচ ডিফেন্ডিং রাদার দ্যান অ্যাটাকিং, বিকজ অ্যাটাকিংটা হচ্ছে ক্রিয়েটিভিটি, এবং ক্রিয়েটিভিটি হচ্ছে প্লেয়ার্সের ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি। কোচ আপনাকে হয়তো একটা প্ল্যান দিতে পারেন, একটা ড্রিল করাবেন যে হাউ উইল এক্সপ্লোর দ্য ফ্ল্যাঙ্ক এরিয়া, হাউ উইল এক্সপ্লোর দ্য ফ্ল্যাঙ্ক এরিয়া টু ব্রিং সাম ক্রসেস, অন্যরা কে কে সেখানে আসবে। কিন্তু এই যে মুন্সিয়ানা, এই যে আপনার মাস্টার হওয়া, যে 50-50 চান্সকে কনভার্ট করা, এগুলি তো একান্ত প্লেয়ারের নিজস্ব ইন্ডিভিজুয়াল কোয়ালিটি। তো আমাদের এখনও অ্যাটাকিং পটেন্সিটা ওই রকম প্রপার, আমাদের এটা দুর্বলতা শুধু গতকালকের ম্যাচে না, এটা আমাদের সবসময়ই ছিল, অনেক দিন থেকে এটা আমাদের একটা ন্যাচারাল প্রবলেম। কথা বলছিলাম হামজার শক্তি এবং হামজার আক্ষেপ নিয়ে। বাংলাদেশ ভারতের সঙ্গে গোল শূন্য ড্র করেছে গতকাল এশিয়ান কাপ বাছাই সি গ্রুপের প্রথম ম্যাচে। আরেক ম্যাচে একই গ্রুপে হংকং সিঙ্গাপুর ম্যাচ গোল শূন্য ড্র হয়েছে। আমাদের সঙ্গে আছেন জুলফিকার মাহমুদ মিন্টু। আমরা বলছিলাম যে এই গ্রুপের অবস্থা কিন্তু সমান এবং কাছাকাছি দল কিনা, এই 4টা দলই এখন মনে হচ্ছে কিনা। সুতরাং ড্র করে আসায় বাংলাদেশ কিছুটা ভালো অবস্থায় যেমন আছে, আবার কিছুটা সুযোগও হারিয়েছে পূর্ণ পয়েন্ট না নিয়ে আসায়। হ্যাঁ, হয়তো যদি আপনি 3 পয়েন্ট পেতেন তাহলে হয়তো গ্রুপের যে অবস্থা এখন কিন্তু সবারই 1 পয়েন্ট করে, এবং এই গ্রুপটা একেবারে ওপেন। এবং আমরা কিন্তু গত 3 দিন আগে আলোচনায় বলেছিলাম যে আমাদের গ্রুপ থেকে আমাদের কোয়ালিফাই করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কারণ অন্য দলগুলো হচ্ছে সিঙ্গাপুর এবং হচ্ছে হংকং। সো এখন নেক্সট ম্যাচ আমাদের সিঙ্গাপুরের সঙ্গে হোম ম্যাচ, তারপরে এই ভারতের সঙ্গে আমাদের ম্যাচটা হবে নভেম্বর মাসে, অনেক পরে। সো এর মধ্যে কিন্তু আমরা আবার 2টা ম্যাচ খেলে ফেলবো। সো ওই 2টা ম্যাচে অ্যাকচুয়ালি আমাদের পূর্ণ পয়েন্ট পেতে হবে, কারণ আমরা ধরে নিব এখন যে ডেফিনেটলি ভারতও হয়তো সিঙ্গাপুর এবং হংকংয়ের সঙ্গে পূর্ণ পয়েন্ট পাবে। এখানে গোল স্কোরিং এবং গোল কনসিডিংটাও কিন্তু ম্যাটার করবে একটা সময় গিয়ে, অ্যাগ্রিগেট গোল হিসাবগুলো। সো আলটিমেটলি হলো যে আমাদের জন্য এখন যেটা হচ্ছে যে ডেফিনেটলি আমরা ড্র করেছি, ওকে ফাইন। এখন ফোকাস অফ অ্যাটেনশন হচ্ছে যে নেক্সট আপকামিং ম্যাচগুলো, এবং সিঙ্গাপুর হংকং এই ম্যাচ, ইভেন লাস্টে নভেম্বরে সেটা ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ, আমরা হোম হব সেখানে। সো ওই ম্যাচে ডেফিনেটলি আবার আমাদের চিন্তা করতে হবে তখন এর মধ্যে যে ম্যাচগুলো হবে
ইন্ডিয়া খেলবে হয়তো হংকংয়ের সঙ্গে, আমরা সিঙ্গাপুরের সঙ্গে, আবার আমরা সিঙ্গাপুরের সঙ্গে এ ম্যাচ খেলবো, ইন্ডিয়াও হংকংয়ের সঙ্গে হোম অ্যান্ড এওয়ে ম্যাচ খেলবে। সো ওইখানে একটা মোটামুটি কনক্লুশন চলে আসবে এবং গ্রুপের একটা কাঠামো দাঁড়িয়ে যাবে যে আসলে কে গ্রুপ টপার, কার পজিশনটা কী এবং কার কতগুলো গোল রয়েছে, গোল কনসিডিং কতগুলো হয়েছে। সো আমাদেরকে এই সমস্ত ডিটেলগুলোকে কনসিডারেশনে রেখে নেক্সট ম্যাচগুলো আমাদের খেলতে হবে। ডেফিনেটলি উইল ট্রাই টু উইন দ্য ম্যাচ অ্যাগেন্স্ট সিঙ্গাপুর এবং সেখানে গোল এভারেজটাও আমাদেরকে বাড়ানোর চিন্তা করতে হবে। তার মানে আপনাকে এখন যদি গ্রুপের থেকে আপনি কোয়ালিফাই করতে চান, অফকোর্স আপনার সামনের যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলো আপনাকে ডেফিনেটলি জিততে হবে, কারণ ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা এখনও অনেক পরে এবং ওই সময় ডেফিনেটলি আবার ইন্ডিয়া এখন যেই প্রতিকূলতা তারা অতিক্রম করছে, তাদের যেই ম্যাসিভ ইনজুরিগুলো রয়েছে দলের মধ্যে, সেই ইনজুরি ডেফিনেটলি থাকবে না এবং তারা সবাই কিন্তু হয়তোবা অ্যাভেলেবেল হবে। তো সেক্ষেত্রে তখন তাদের স্ট্রেংথটাও কিন্তু বাড়বে। সো তখন তারা এও ম্যাচ খেলতে আসলেও ওর মধ্যে তাদের যে গ্রুপের ম্যাচগুলো শেষ করার পরে গ্রুপের যে অবস্থান হবে সেটার উপরে বেস করে অ্যাকচুয়ালি তারা তাদের এও ম্যাচটা খেলবে। যেমন আমরা আমাদের এও ম্যাচে উই আর হ্যাপি নাও, আমরা 1 পয়েন্ট পেয়েছি, ম্যাচ হারিনি। এমনও হতে পারে যে হয়তো ইন্ডিয়া ওই ম্যাচটাতে ড্র করে এখান থেকে চলে যেতে পারলেই সে গ্রুপ টপার হবে, কারণ গোল এভারেজের ফ্যাক্টরটা এখানে চলে আসবে। সো এখানে অনেক ইকুয়েশনের ব্যাপার রয়েছে। তারপরও আমি বলবো যে আমাদের সম্ভাবনা রয়েছে, আমরা আমাদের পরবর্তী ম্যাচগুলো বিশেষ করে সিঙ্গাপুর এবং হংকংয়ের সঙ্গে জিততে হবে এবং এই সমস্ত ম্যাচে কোনোভাবে পয়েন্ট হারানো যাবে না এবং তাহলে হয়তো আমাদের অপরচুনিটি থাকবে, অফকোর্স আমরা সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করতে পারবো। হোম অ্যাডভান্টেজ কি বাংলাদেশ নিতে পারবে? আপনার কি মনে হয় যে কালকের অ্যাওয়ে ম্যাচে ইন্ডিয়া যেটা নিতে চেষ্টা করেছে পুরো সপ্তাহ জুড়ে, যদি আমি বলি ডেফিনেটলি হোম অ্যাডভান্টেজটা থাকবেই, কারণ হচ্ছে যে এইখানে সপ্তাহ জুড়ে যে ঘটনাগুলো নিয়ে আমরা আলোচনা করছি, অ্যাকচুয়ালি ইন্ডিয়া ইজ ভেরি স্মার্ট। ইয়েস, তারা জানে যে 48 ঘন্টা আগে আমি হোটেল এন্ট্রান্স পাবো এবং সমস্ত ফ্যাসিলিটিস পাবো অ্যাকর্ডিং টু দ্য ল অফ এএফসি। তাহলে আমি 72 ঘন্টা আগে আসার কোনো প্রয়োজন নেই, কারণ আননেসেসারি বাংলাদেশ আমাকে হ্যাসেলগুলো পোহাইতে হবে। তারা হয়তো এমন হবে ক্যালকাটায় আসবে টিম, ক্যালকাটায় ট্রেনিং করবে, পরশু দিন হয়তো আমাদের এখানে ম্যাচ 7ই নভেম্বর বা হোয়াট এভার ইট ইজ, তাহলে 5 তারিখে তারা ফ্লাই করবে সকালবেলায়, বিকালে এসে ওয়ার্ম আপ করবে মেইন ভেন্যুতে যেখানে তারা ম্যাচ খেলবে, তারপরের দিন তারা ম্যাচ খেলবে। এইভাবে তারা প্রিপারেশন নেবে ডেফিনেটলি, কারণ আমরা তো এটা হয়েছে বিকজ অফ আমাদের ইনএক্সপিরিয়েন্স এবং আমাদের ভুলের কারণে আমরা এই হ্যাসেলগুলো আমাদেরকে পোয়াতে হয়েছিল। কারণ আমরা যদি আগে এই পরিকল্পনাগুলো সাজাতাম তাহলে তো আমাদেরকে এই ঝামেলায় পড়তে হতো না। এক কথা আমরা একটু জানতে চাই, একদম সংক্ষেপে দুটো প্রশ্ন, যে জামাল ভুঁইয়া খেললো না নিয়মিত ক্যাপ্টেন, এবং বাংলাদেশের 11-এর চেঞ্জেসগুলো নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে, কাবরেরা আলামিনকে কেন খেলানো হলো না, মানে এই জায়গাটা একদম সংক্ষেপে আপনার মতামত জানতে চাই। সংক্ষেপে আমি একটা কথাই শুধু বলবো, কারণ কোচ ইজ দ্য রাইট পারসন অ্যান্ড হি ইজ দ্য অথরিটি। উনি ওনার দলটাকে গত 3 বছর ধরে দেখছেন, উনি প্রত্যেক ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের সামর্থ্য এবং তাদের দুর্বলতাগুলো জানেন। সুতরাং উনি ওনার ডিসিশন নেবেন অ্যাকচুয়ালি উনি কাকে খেলাবেন বা কাকে রিপ্লেস করবেন এবং ডিজায়ার আউটকাম যেটা থাকে আমাদের, যেমন আমাদের প্রেসিডেন্ট হি ইজ সো হ্যাপি যে এই ম্যাচে। সো এখন এই প্রশ্নগুলো ডেফিনেটলি দর্শক সমর্থকরা করবেনই, কিন্তু কোচ হিসেবে উনিও আবার এগুলির এক্সপ্লেনেশন দিবেন অ্যাকচুয়ালি, এন্ড হি ইজ দ্য রাইট পারসন টু গিভ দ্য অ্যান্সার। ধন্যবাদ আপনাকে জুলফিকার মাহমুদ মিন্টু। আমাদের সময় শেষ, আজকের মতো আমরা এখানেই শেষ করতে হচ্ছে। আবারও দেখা হবে, সবাই ভালো থাকবেন।